যুক্ত হয়েছে আমাদের পূর্ব নির্ধারিত আজকের আমাদের একাডেমিক এলিট প্রোগ্রাম এইচএসসি 27-22 শিক্ষার্থীদেরকে নিয়ে। সেটা পূর্ব নির্ধারিত যে প্রোগ্রামটি ছিল এটা 6:30টায় শুরু হওয়ার কথা, 6:30টায় শুরু হয়েছে। তোমরা তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল এখনো আমাদের আজকের এই ফ্রি ক্লাসে যুক্ত হয়নি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, যাতে হচ্ছে তারাও আজকের এই আমাদের ফ্রি ক্লাসটিতে যুক্ত হতে পারে। আর হচ্ছে যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমরা একটু কাইন্ডলি জানাও হচ্ছে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা ভাইয়ের কথা। যেহেতু আজকে ফ্রি ক্লাস, আমি তোমাদেরকে রসায়নের উপর একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়েছে বা লঞ্চিং প্রোগ্রামটা হয়েছে সেখানে তোমরা ইতিমধ্যে যারা যুক্ত ছিলে তোমরা ইতিমধ্যে ধারণা পেয়ে গেছো আমাদের এই যে এসএসসি 27-22 নিয়ে যে একাডেমিক এলিট প্রোগ্রামটি, সেখানে রসায়নের জন্য প্রায় 60+ ক্লাস রাখা হয়েছে। আর ক্লাসগুলো তোমাদেরকে বলা হয়েছে আমাদের ক্লাসগুলো হচ্ছে জুমের মাধ্যমে হবে, এবং এখানে আমাদের এই যে এটা একটা ফুল প্যাকেজ বা ফুল প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে তোমার A to Z কমপ্লিট করা হবে তোমাদের একদম। তোমাদের যেহেতু এইচএসসি 27-22 আর কোনো শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাসেই পরীক্ষা হবে, এজন্য তোমাদের একদম রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরো দুটি পত্রই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কভার করা হবে। এজন্য মোট 60+ ক্লাস হচ্ছে তোমাদের এই প্রোগ্রামটিতে থাকবে। তো আমরা কথা আর হচ্ছে বৃদ্ধি করব না, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে তারাও আমাদের সাথে একটু যুক্ত হতে পারে এবং আমাদের কথাগুলো শুনতে পারে। তো আমাদের আজকে তোমরা অলরেডি হচ্ছে পোস্টারে দেখেছো আমাদের আজকের টপিক হচ্ছে গুণগত রসায়নের উপরে। গুণগত রসায়নটা হচ্ছে আমার এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। একাডেমিক এবং অ্যাডমিশন, এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাডমিশনের কোশ্চেন আসছে। একাডেমিকেও আমার এখানে সিকিউ থাকে 2টা, এমসিকিউ থাকে অনেকগুলো। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই অধ্যায়টা সিলেক্ট করছি। তো এই অধ্যায়টা থেকে কয়েকটা টপিক তোমাদেরকে আজকে আমি ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকলে আশা করি উপকৃত হবো। তো ওকে, কথা বৃদ্ধি না করে আমরা শুরু করি। যেটা বলছিলাম গুণগত রসায়ন দিয়ে আজকে ফ্রি ক্লাসের টপিকটা হচ্ছে গুণগত রসায়ন, এই জন্য লেখা আছে এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। আমরা আজকে মেইনলি দেখব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, এই দুইটা জিনিস দেখবো। এই দুইটা জিনিসই তোমরা জানো যারা একটু বই ঘাটাঘাটি করছে, এই দুইটা জিনিস হচ্ছে গুণগত রসায়নের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো আমরা শুরুতে দেখব হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা। তো দেখো এখানে একটা শব্দ আছে সংখ্যা, তার মানে অবশ্যই এটা একটা সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলে? যেহেতু আমাদের এটা একাডেমিক কোর্স, আমাদেরকে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুইটারই প্রিপারেশন নিতে হবে। আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তো আমরা কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস সেটা আগে বোঝার চেষ্টা করি। আমরা বুঝতে পারছি এটা একটা সংখ্যা হবে, কিন্তু এই সংখ্যাটা কি নির্দেশ করে, কাকে নির্দেশ করে, কি অর্থ বহন করে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো পরমাণুতে ইলেকট্রন কক্ষপথের আকার, কোয়ান্টাম সংখ্যা টোটাল হচ্ছে 4 প্রকার, তার মানে 4টা সংখ্যা 4টা জিনিসকে নির্দেশ করবে। সে 4টা জিনিস কি কি? ফার্স্ট অফ অল এই যে কক্ষপথের আকার, আমরা 1 নাম্বার জিনিস পাইলাম কক্ষপথের আকার। তাহলে পরমাণুতে ইলেকট্রন কক্ষপথের আকার, উপশক্তি স্তরের আকৃতি। 2 নাম্বার জিনিস আমরা পাইলাম উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তর, আমরা যে কক্ষপথের আকার, কক্ষপথের আকার বলতে কোন একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে, এটা কি 1 নং কক্ষপথ নাকি 2 নং কক্ষপথ নাকি 3 নং কক্ষপথ, সেটা হচ্ছে কক্ষপথের আকার নির্দেশ করে। আমরা পরবর্তীতে এন এল এগুলোর মানে যাব। উপস্তরের আকৃতি, উপস্তর আমরা জানি বেশ কয়েক প্রকার হয়ে থাকে উপস্তর, যেমন এস, ফি, ডি, এফ, এগুলো হচ্ছে এক একটা উপস্তর। সেই উপস্তরের আকৃতিটা কেমন সেটা নির্দেশ করে। এরপর হচ্ছে অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। 3য় নাম্বার সংখ্যা কোয়ান্টাম সংখ্যাটা হইল অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। তো অরবিটাল সংখ্যাটা কি? আমরা জানি যে হচ্ছে আমার এস এর কোনো অরবিটাল নাই, পি এর হচ্ছে 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, আবার ডি এর হচ্ছে 5টা অরবিটাল, আবার এফ এর হচ্ছে 7টা অরবিটাল। তো তাহলে আমরা 3টা জিনিস পাইলাম, কক্ষপথের আকার, উপস্তরের আকৃতি, 3 নাম্বার হচ্ছে অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস, 4 নাম্বারে হচ্ছে ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি। আমরা জানি ইলেকট্রন সমূহ হচ্ছে একটা নির্দিষ্ট, আমরা বোরের মডেল থেকে জানি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে হচ্ছে আবর্তন করে, নিউক্লিয়াসকে আবর্তন করে।
কিন্তু ইলেকট্রন যেখানে থাকে ইলেকট্রন আবার নিজ অক্ষের চারদিকে ঘুরতে 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 ওই কক্ষপথে আবর্তন করে। তো ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন প্রকৃতি, তাহলে আমরা 4 নাম্বার জিনিসটাও পাইলাম, নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি। এই 4টি বিষয়কে প্রকাশের জন্য যে 4টি সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে 4টা বিষয়কে নির্দেশ করার জন্য 4টি সংখ্যাকে ব্যবহার করা হয়, যাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সে 4টা বিষয় কি কি? কক্ষপথের আকার, ইলেকট্রনের কক্ষপথের আকার, উপস্তরের আকৃতি, অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি। এই 4টা বিষয়কে যে 4টি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের যদি জ্ঞানমূলক কোশ্চেন আসে আমরা কি লিখব? যে পরমাণুতে ইলেকট্রন কক্ষপথের আকার, উপস্তরের আকৃতি, অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি, এই 4টি সংখ্যাকে বা এই 4টি বিষয়কে যে 4টি সংখ্যা দ্বারা নির্দেশ করা হয় বা এই 4টি বিষয়কে প্রকাশ করার জন্য যে 4টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। চলো এই 4টি বিষয়কে কিভাবে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে সেটা আমরা আরেকটু বিস্তারিত জেনে আসি। তাহলে আমরা এখান প্রথম স্লাইড থেকে আমরা বুঝলাম কোয়ান্টাম সংখ্যা টোটাল 4 প্রকার এবং এই 4টা সংখ্যা 4টা জিনিসকে নির্দেশ করে। সেই 4টা প্রকার কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা l দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। এরপরে হচ্ছে ওই যে বললাম না ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি প্রকাশ করে, সেটাকে আমরা বলে থাকি যে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা h দ্বারা প্রকাশ করি। তাহলে আমার কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4টাকে 4টা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা সংজ্ঞা থেকে দেখে আসছি যে n কি নির্দেশ করে, l কি নির্দেশ করে, m কি নির্দেশ করে, s কি নির্দেশ করে, আমরা সংজ্ঞা থেকে দেখে আসছি। সেটা আমরা এখন ইজিলি বলতে পারবো বা লিখতে পারবো। আমরা দেখছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? শক্তি স্তরের, এই যে আমরা যদি আগের স্লাইডটাতে আবার যাই, প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে কক্ষপথের আকার, কক্ষপথের আকার। তাহলে আমরা লিখতে পারি কি নির্দেশ করে? কক্ষপথের আকার। কক্ষপথের আকার। এরপর সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। এরপর আমরা দেখে আসছি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। অরবিটাল সংখ্যা এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস। কার ত্রিমাত্রিক দিকবিন্যাস? অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। আমার জায়গা কম হওয়ার কারণে আমি শুধুমাত্র ত্রিমাত্রিক দিকবিন্যাস লিখতেছি। অরবিটাল সংখ্যা এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। এর স্পিন অথবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি। নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি। কার নিজ অক্ষের চারদিকে? ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতি। এখন আমরা বলতেছি যে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সেটা নির্দেশ করে কক্ষপথের আকার। তো কক্ষপথের আকার কিভাবে নির্দেশ করে? কিভাবে নির্দেশ করে? আমরা জানি n এর মান কি কি হইতে পারে? n এর মান হইতে পারে 1 2 3 4 ইত্যাদি হইতে পারে। n এর মান 0 হইতে পারবে না। 0 মানে কি? কোনো শক্তি স্তরই নাই, কক্ষপথই নাই। কক্ষপথ না থাকলে পরমাণু হবে? হবে না। তার মানে n এর মান 0 হইতে পারে না। n এর মান 1 দিয়ে শুরু হয়। 1 মানে আমরা বুঝি প্রথম কক্ষপথ, 2 মানে আমরা বুঝি দ্বিতীয় কক্ষপথ, 3 মানে আমরা বুঝি তৃতীয় কক্ষপথ। আর এই সংখ্যাটা যত বড় হবে কক্ষপথটাও তত বড় হবে। তার মানে আমার এই n এর সংখ্যা দ্বারা আমরা কি বুঝি? কক্ষপথের আকার। কেউ যদি বলে n এর মান 4,
আবার কেউ যদি বলে n এর মান 2, তাহলে আমরা জানি 4 হচ্ছে 2 এর থেকে বড়, তার মানে এই সংখ্যাটা কি নির্দেশ করতেছে? কক্ষপথের আকার নির্দেশ করতেছে। 4 মানে বুঝবো কক্ষপথটা একটু বড় কার তুলনায়? 2 এর তুলনায়। তো এটাকে আবার এই কক্ষপথকে আবার কে, এল, এম এসব দ্বারাও প্রকাশ করা হয়। কে মানে হচ্ছে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এল মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এম মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ। কে, এল, এম এন দ্বারাও আমার কক্ষপথকে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এখানে কিছু বিশেষ তথ্য আছে, যেমন আমরা জানি কোন একটা শক্তি স্তরে, কারণ n=1 মানে একটা শক্তি স্তর, n=2 মানে একটা শক্তি স্তর বা কক্ষপথ যেটাই বলো, কোন একটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। বা আমি যদি বলি কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। মানে বিষয়টা হচ্ছে, তোমাকে আমি যদি বলি 1 নং শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, 1 নং শক্তি স্তরে অরবিটাল থাকবে হচ্ছে, 1 নং শক্তি স্তরে অরবিটাল থাকবে, 1 নং শক্তি স্তরের জন্য n এর মান কত? 1। তাহলে 1², 1 নং শক্তি স্তরে অরবিটাল আছে একটা। আর 2 নং শক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 2 নং শক্তি স্তরে অরবিটাল আছে 2 এর স্কয়ার মানে 4, চারটা। 2 নং শক্তি স্তরে অরবিটাল কয়টা হবে এই সূত্র অনুযায়ী? চারটা। কিভাবে? 2 নং শক্তি স্তরে আমরা জানি কি কি আছে, আমি যদি তোমাকে একটু বুঝাই। 2 নং শক্তি স্তরে আমরা জানি 2s আছে আর 2p আছে। 2p মানে কত? 2p তো 3, আবার p এর আছে 3টা অরবিটাল, 2px, 2py, দেখো দেখো 2s, 2px, 2py, 2pz, তার মানে আমরা দেখতেছি 2 নং শক্তি স্তরে আমার টোটাল অরবিটাল আছে কয়টা? চারটা। 2 নং শক্তি স্তরে আমার অরবিটাল আছে চারটা। তো এই জন্য আমার সূত্র অনুযায়ী যে কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? n²। তার মানে 2 নং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে 2² 4। আর আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা করে। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা করে। তাহলে আমরা এখান থেকে যদি n² কে 2 দ্বারা গুণ করি, তাহলে কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করতে পারবো। কারণ কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n², আর প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটাকে দ্বিগুণ করে দিলে কি হয়ে যাবে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা পেয়ে যাব। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে? 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n²। জাস্ট 2 দ্বারা গুণ করে দিছি। কেন 2 দ্বারা গুণ করছি? আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা করে? দুইটা করে। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমরা কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমরা বলি যে 2 নং শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কয়টা? 8টা। কেন 8টা বলি? কারণ 2 নং শক্তি স্তরে অরবিটাল আছে, এই সূত্র অনুযায়ী 2 নং শক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 4টা। প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 4 দুগুণে 8, 8টা। এইজন্য আমরা বলি 2 নং শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। এখন আসি হচ্ছে সহকারী অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেটা কি নির্দেশ করে? উপস্তরের আকৃতি। তো আমরা এল এর মানের দিকে যাই। এল এর মান নির্ভর করে হচ্ছে n এর মানের উপর। এল এর মান হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত। এল এর মান 0 সহ n-1 পর্যন্ত। তো ধরো আমাকে কেউ বলল যে হচ্ছে n এর মান হচ্ছে ধরো 2 বলল, n এর মান 2 হলে এল এর মান হবে 0, 1। এল এর মান কি হবে? এল এর মান আমরা বলছিলাম 0 সহ n-1 পর্যন্ত, বা 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তো n এর মান 2 হলে এল এর মান কি হবে? 0, 1, 0, 1। এখন আমরা বলতেছি
যে হচ্ছে এল হচ্ছে উপস্তরের আকৃতি নির্দেশ করে, কিন্তু আমি দেখতেছি এল এর মান 0 1। উপস্তরের আকৃতি কই? কিভাবে বুঝলাম এটা উপস্তরের আকৃতি? হ্যাঁ, এটা আসলে উপস্তরের আকৃতি বুঝে, সেটা কিভাবে বুঝবো? কারণ এল এর মান 0 মানে এস উপশক্তি স্তর, এল এর মান 0 মানে এস উপশক্তি স্তর, এল এর মান 1 মানে পি উপশক্তি স্তর, এল এর মান 2 মানে ডি উপশক্তি স্তর, এল এর মান 3 মানে এফ উপশক্তি স্তর। তাহলে এল ইকুয়াল 0 মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা এস উপশক্তি স্তর, এল এর মান 1 মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে পি উপশক্তি স্তর। তার মানে এখানে দেখলাম এন এর মান 2 হইলে এল এর মান হইতে পারে 0 1। তার মানে আমরা বুঝলাম 2 নং শক্তি স্তরে শুধুমাত্র এস আর পি থাকবে। কোন উপশক্তি স্তর থাকবে? এস আর পি উপশক্তি স্তর থাকবে। 2 নং শক্তি স্তরে ডিও থাকতে পারবে না, এফও থাকতে পারবে না, কারণ 2 নং শক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 1। একটা অনুধাবন কোশ্চেন তোমাদের আসে যে কেন 2D সম্ভব নয়? 2D কেন সম্ভব নয়? তুমি বলবা তখন 2D এর জন্য n এর মান হচ্ছে 2, আর 2 নং শক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার l এর মান হচ্ছে 0 এবং 1। তো 0 হইলে l এর মান 0 হইলে s উপশক্তি স্তর, l এর মান 1 হইলে p উপশক্তি স্তর। এজন্য 2D কি নয়? সম্ভব নয়। 2s 2p সম্ভব হইলেও 2D সম্ভব নয়। অনুধাবন কোশ্চেন, ফুল মার্ক দিতে বাধ্য এতটুকু লিখলেই। তো এখন দেখো আমরা দেখতেছি, আচ্ছা এটাও বুঝলাম যে ভাই ঠিক আছে l ইকুয়াল 0 মানে s উপশক্তি স্তর, l ইকুয়াল 1 মানে p উপশক্তি স্তর, l ইকুয়াল 2 মানে d উপশক্তি স্তর, l ইকুয়াল 3 মানে f উপশক্তি স্তর। আকৃতি কিভাবে নির্দেশ করলো? আমরা যে বলতেছি শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, আকৃতি কিভাবে নির্দেশ করলো? আসলে এই যে s p d f এগুলো এক একটা আকৃতি আছে, এই উপশক্তি স্তরের একটা নিজস্ব আকৃতি আছে। তার মানে আসলে l ইকুয়াল 0 মানে কিন্তু 0 না, l ইকুয়াল 0 মানে s উপশক্তি স্তর। আবার s উপশক্তি স্তর মানে কি? তার একটা আকৃতি আছে, সেই আকৃতি নির্দেশ করবে। আমরা জানি s মানে হচ্ছে ডিম্বাকার বা গোলাকার, পি মানে ডিম্বাকার অথবা গোলাকার যাই বলো। পি মানে হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল আকার। ডি মানে হচ্ছে ডাবল ডাম্বেল, আমি একে দিব একটু পরে, ডাবল ডাম্বেল। এই আকৃতিটা একটু জটিল, এটা ডাম্বেল এর মতো না। যেমন গোলাকার মানে তো বুঝতেছি গোল, ডাম্বেল মানে এরকম, ডাবল ডাম্বেল মানে দুইটা ডাম্বেল। এই যে প্রত্যেকটা ডাম্বেলের এই যে এগুলো এক একটা হচ্ছে লোব। তাহলে আমাকে যদি কেউ বলে পি উপশক্তি স্তরে লোব আছে কয়টা? পি উপশক্তি স্তরে লোব আছে 2টা, আর ডি তে লোব আছে কয়টা? 4টা। প্রত্যেকটা ডাম্বেলের এগুলো এক একটা লোব। আর এরপর আকৃতি হচ্ছে জটিল। তাহলে কি আমার আলটিমেটলি এল এর যে মানটা সেটা নির্দেশ করতেছে কি? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করতেছে। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে যে আমরা এল দিয়ে হচ্ছে যে কোনো একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্দেশ করতে পারি। এই যে আমরা একটু আগে দেখলাম এই যে পি তে টোটাল 3টা অরবিটাল আছে, আমরা একটু আগে দেখলাম পি তে টোটাল 3টা অরবিটাল আছে, পি তে টোটাল 3টে অরবিটাল আছে। দেখো পি তে টোটাল 3টে অরবিটাল আছে। এটা কিন্তু আমরা মানে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করতে পারবো কোন একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে। মনে রাখবা কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে, কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে, অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1, 2l + 1। তাহলে আমি যদি পি এর জন্য হিসাব করতে যাই, পি এর জন্য l এর মান কত? পি এর জন্য l এর মান হচ্ছে 1, পি এর জন্য l এর মান 1। তো l এর মান যদি এখানে 1 বসাও তাহলে কি হবে? 2 1 এ 2 + 1 কত আসবে? 3। তার মানে পি এর অরবিটাল আছে কয়টা? 3টা। আর 3টা অরবিটাল যদি হয়, আমরা দেখো কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, পি এর অরবিটাল সংখ্যা 3টা, তাহলে পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হবে? 6টা। 2 দ্বারা গুণ করে দিলেই হবে। এজন্য আমরা বলতে পারি কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে এই যে 2n² যেটা দিলাম সেটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন একটা শক্তি স্তরে।
আর কোন একটা উপশক্তি স্তর মানে এস পি ডি এফ এগুলো একটা উপশক্তি স্তর, কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে জাস্ট এই যে যতগুলো অরবিটাল সংখ্যা সেটাকে কি দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। ওই যে n স্কয়ার কে 2 দ্বারা গুণ করছে, ঠিক এখানে 12 প্লাস 1 কে 2 দ্বারা গুণ করব, 2 ইনটু 12 প্লাস 1। তার মানে কোন একটা উপশক্তি স্তর, আমি যদি বলি যে বলো তো এই উপশক্তি স্তরে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এই উপশক্তি স্তরে একটু বলতে পারবা, এই উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এই উপশক্তি স্তরে এই সূত্রের মধ্যে ফেলে দিয়ে এফ এর জন্য এল এর মান কত, এফ এর জন্য এল এর মান 3, এফ এর জন্য এল এর মান 3, তাহলে 3 2 গুণ 6, 6 আর 1 কে যোগ করলে 7, 7 কে 2 দ্বারা গুণ করলে 14। তার মানে আমরা বুঝলাম এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত, 14। আবার আমরা যে বলি ডি তে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 10, কিভাবে এটা তো মুখস্থ কিছু না, জাস্ট তুমি ডি এর জন্য এল এর মান কত, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, 2 এখানে বসাও, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দ্বিগুণে 2, 4, 4 আর 1 কে যোগ করলে 5, 5 কে 2 দ্বারা গুণ করলে 10। এজন্য আমরা বলি ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। ওকে, তো আমরা এখন আসি হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তো এম এর মান কি হয়, এম এর মান নির্ভর করে হচ্ছে এল এর উপর, এম এর মান নির্ভর করে হচ্ছে এল এর উপর। এম এর মান হচ্ছে -L থেকে 0 সহ +L পর্যন্ত, -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে একদম সিম্পলি যদি তোমাকে বোঝায়, যদি আমার কোনো কারণে ধরো হচ্ছে L এর মান হচ্ছে ধরো 2, L এর মান 2 কখন হয়, যখন P উপশক্তি স্তর হয়। L এর মান 2 হইলে আমার M এর মান হবে হচ্ছে, সরি L এর মান 2 হয় যখন D উপশক্তি স্তর, M এর মান হবে -2, -1, 0, +1, +2। তাহলে L এর মান 2 হইলে M এর মান হবে, L এর মান 2 হইলে M এর মান হবে -2, -1, 0, +1, +2। তো দেখো এখানে M এর মান কয়টা পাইছি, L = 2 এর জন্য M এর মান পাইছি 5টা। তার মানে আমরা বুঝলাম L = 2 মানে হচ্ছে কিন্তু কি D উপশক্তি স্তর। তো D উপশক্তি স্তরের জন্য আমরা M এর মান পাইছি 5টা। তার মানে বুঝলাম D উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, 5টা। D উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা। এই যে আমরা বললাম M কি নির্দেশ করে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে এটা অরবিটাল সংখ্যা নির্দেশ করছে কিনা, D এর জন্য তুমি M এর মান পাইছো 5টা, এর জন্য তুমি বলতেছো যে D তে অরবিটাল আছে কয়টা, 5টা। তার মানে এটা M এর মানটা আসলে কি নির্দেশ করে, অরবিটাল সংখ্যা। এখন যে বলতেছি অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে কিভাবে, কারণ আমরা জানি এই যে ডি এর যে 5টা অরবিটাল বলতেছি, সেই 5টা অরবিটাল কি কি, DXY, DYZ, DZX, DX² - Y², DZ²। তাহলে আমার যে এই যে অরবিটালটা, সে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস কেমন, অরবিটালটা কিভাবে আছে, 3D কনফিগারেশনটা কেমন, সেটা আমরা এই M এর মান থেকেও জানতে পারি। আসলে কোনো একটা ইলেকট্রন যে কি DXY অরবিটালে আছে নাকি DYZ অরবিটালে আছে নাকি DZX অরবিটালে আছে, এটা নির্দিষ্ট করে বলা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না যে আমার ইলেকট্রনটা যে DYZ এর জন্য -1 বা DZX এর জন্য 0, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে M এর কোন মানের জন্য, M এর কোন মানের জন্য যে DXY হবে, DYZ হবে, বা DXY এর জন্য M এর মান কত হবে, DYZ এর জন্য M এর মান কত হবে, DZX এর জন্য M এর মান কত হবে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। ইলেকট্রনটা কোথায় আছে, সেখানকার ইলেকট্রনের পরিবেশের উপর বা তার যে হচ্ছে চারপাশ, সেটার উপর ডিপেন্ড করে আমরা বলি যে এটা হচ্ছে এটার কনফিগারেশন হচ্ছে XY বা এটা YZ বা এটার জন্য M এর মান অত। কিন্তু তোমাদের দেখবে তোমরা হাজারি বইতে তারা একটা রেফারেন্স ইউজ করছে, রেফারেন্স বলতে কি, যে একটা ইন্ডিয়ান রাইটার আছে R.D. মদন, ইনঅর্গানিক কেমিস্ট্রির ওনার একটা বই আছে যেটা আমরা প্রথম বর্ষে পড়ছিলাম। ওই বইতে উনি হচ্ছে যে M এর মানের জন্য নির্দিষ্ট করে বলছিল যে M = -2 সমান এটা, M = -1 মানে এটা। তো ওই বইটাকে রেফারেন্স হিসেবে তারা ইউজ করে আর কি, যে তোমরা চাইলে এটা এভাবে বলতে পারো। কিন্তু আসলে এক্স্যাক্টলি M এর DXY এর জন্য M এর মান কত হবে, DYZ এর জন্য M এর মান কত হবে সেটা বলা যাবে না। ওকে, আমরা এখন
80 হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন তার নিজ অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে কক্ষপথ প্রদক্ষিণ করে নিউক্লিয়াসের চারদিকে। তো ইলেকট্রন নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন প্রকৃতিকে প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা। এস এর মান হচ্ছে মনে রাখবা অলওয়েজ দুইটা, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এস এর মান হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। এস এর মান হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। তার মানে এস এর মান প্লাস হাফ আর মাইনাস হাফ ব্যতীত কোনো কিছুই হবে না। আমরা যদি কোনো একটা অরবিটালের কথা, আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ দুইটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ইলেকট্রনটা, তাহলে সেটাকে আমরা প্লাস হাফ বলি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটাকে আমরা মাইনাস হাফ বলি। ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা বলি মাইনাস হাফ। মানে আমরা যে ধরো হচ্ছে 2px না, সেই 2px এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা। তো আমি যদি এই যে ধরো পি অরবিটাল, পিতে তো টোটাল 3টে অরবিটাল, পিতে টোটাল ধরো 3টে অরবিটাল না, ধরো এটা 2p। তো 2p তে ধরো প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তো প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটার জন্য যদি প্লাস হাফ হয়, তাহলে আরেকটার জন্য হবে মাইনাস হাফ। বুঝা গেছে? ওকে, এই ছিল আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা নিয়ে ওভারঅল এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা ওভারঅল এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার উপরে? যদি থাকে তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারো। ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। দেখো, ওই যে তোমাদেরকে বললাম না যে আরডি মদনে একটা রেফারেন্স ইউজ করা হয়েছে আমাদের হাজারিনাক স্যারের বইয়ে, সেই রেফারেন্সটা এখানে দেওয়া হয়েছে যে যে px py pz বা dxy dyz dzx এর জন্য m এর মান কি হবে। তো আমরা দেখছি ওই রেফারেন্সটাকে উদ্ধৃত করে বেশি কিছু কখনো কখনো কোশ্চেন আসে যে dxy এর জন্য m এর মান কত, dz স্কয়ার এর জন্য m এর মান কত। দেখো, px এর জন্য m এর মান 0, py এর জন্য m এর মান +1, pz এর জন্য -1। তার মানে 0 +1 -1, px py pz। এভাবে মনে রাখবা, px py pz যেহেতু x y z একই সিরিয়ালে, তার মানে 0 +1 -1, 0 +1 -1, 0 +1 -1। আর এখানে দেখো, এখানে যেভাবে মনে রাখবা, এখানেও তোমরা যেটা মনে রাখবা এই সিরিয়ালে মনে রাখবা আগে। এখানে তো একটু এলোমেলো লেখা আছে, একটু সিরিয়ালে মনে রাখবা, কারণ আমরা dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার এই সিরিয়ালটা আমরা সবাই জানি, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। জাস্ট এটার সাথে এখন সংখ্যাটা তোমার মনে রাখতে হবে। দেখো, আমি সংখ্যাটা জাস্ট লিখে দিচ্ছি। dxy এর জন্য হচ্ছে আমার dxy এর জন্য হচ্ছে -2, dyz এর জন্য হচ্ছে -1, dzx এর জন্য হচ্ছে +1, আবার dx স্কয়ার মাইনাস y স্কয়ারের জন্য হচ্ছে +2, dz স্কয়ারের জন্য হচ্ছে 0। তাহলে তুমি মনে রাখবা কি, -2 -1 1 2 0, -2 -1 -2 -1 1 2 0। এই সংখ্যাটা মনে রাখবা, -2 -1 1 2 0, -2 -1 1 2 0। আর এটা হচ্ছে কি, ওটা px py pz এটা আমরা জানি x y z কম অনুসারে। তাহলে জাস্ট সংখ্যাটা মনে রাখবো কি, 0 1 -1, 0 1 -1, অথবা 0 +1 -1, 0 +1 -1। আর এক্ষেত্রে -2 -1 1 2 0। ওকে, আশা করি মনে রাখতে পারবা যে যদি কোনো কোশ্চেন আসে যে হচ্ছে এক্স ওয়াই জেড এর জন্য এম এর মান কত, জেড স্কয়ারের জন্য এম এর মান কত, যাতে বলতে পারো। ওকে, নেক্সট স্লাইডে যাই। দেখো, একটা খুবই জনপ্রিয় একটা কোশ্চেন, অ্যাডমিশন বলো, এরপরে হচ্ছে তোমার এইচএসসি বোর্ড কোশ্চেন বলো, একটা জনপ্রিয় কোশ্চেন যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি বাস্তব নয়, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সত্য নয়, নিচের কোনটি অনুমোদিত নয়, নিচের কোনটি অবাস্তব। এই কোশ্চেনটা আসে। তো এটা আমরা ইজিলি আনসার করতে পারবো, একদম দেখার সাথে সাথে কোশ্চেন আনসার করতে পারবো। মানে আমরা দেখে বলতে পারবো কোয়ান্টাম সংখ্যার এই সেটটা বাস্তব কিনা। তো এটা কিভাবে আনসার করব, জাস্ট মনে রাখবা, বড় ভাই কখনো ছোট ভাইয়ের থেকে ছোট অথবা সমান হইতে পারে না। বড় ভাই কখনো ছোট ভাইয়ের ছোট অথবা সমান হইতে
পারে না। এই জিনিসটা মনে রাখবা যে বড় ভাই কখনো ছোট ভাইয়ের ছোট অথবা সমান হইতে পারে না। যদি বড় ভাই কখনো ছোট ভাইয়ের ছোট অথবা সমান হয় তাহলে বুঝবা হচ্ছে এটা ভুল, এটা ভুল অথবা মিথ্যা, এটা বাস্তব নয়, অবাস্তব। তো সেটা এখানে দেওয়া আছে যে দেখো সঠিক নয়, সত্য নয়, অনুমোদনযোগ্য নয়, মিথ্যা হবে অথবা অবাস্তব হবে। কি হবে? অবাস্তব। অবাস্তব, সঠিক নয়, সত্য নয়, অনুমোদনযোগ্য নয়, মিথ্যা হবে যদি কখন? কারণ আমার প্রধান কোয়ান্টাম হচ্ছে সবার বড়, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। মনে রাখবা বলছিলাম বড় ভাই কখনো ছোট ভাই সমান হইতে পারবে না অথবা ছোট হইতে পারবে না। n equal to 0 হবেই না। n equal 0 মানে কি? কক্ষপথই নাই। তো n equal 0 কখনো হয়? n equal 0 মানে তো কক্ষপথই নাই। একটু আগে বলে আসছি তোমাদেরকে। তাহলে যদি দেখো যে n equal 0 দেওয়া আছে তাহলে বুঝবে এটা মিথ্যা, এটা ভুল। অথবা যদি দেখো যে n এর মান n এর মান l থেকে ছোট হয়ে আসছে, তার মানে কি ছোট ভাই ছোট, বড় ভাই ছোট ভাই ছোট, এটা কি কখনো সম্ভব হবে? সম্ভব না, এটা হচ্ছে মিথ্যা। অথবা যদি তুমি দেখো n এর মান l এর সমান, অথবা যদি দেখো যে কি n এর মান l এর সমান, তাহলে বড় ভাই ছোট ভাই সমান হয়ে আছে, তাহলে এটা মিথ্যা। আবার তুমি যদি দেখো l আবার m এর বড় না, l আবার কি m এর বড় না, তো যদি তুমি কখনো দেখো l এর মানকে m এর থেকে ছোট করে রাখছে, বড় ভাই ছোট ভাই থেকে ছোট করে রাখছে, তাহলেও বুঝবে এটা কি সত্য নয়। আর s এর জন্য আমরা জানি s এর মান হয় প্লাস হাফ হবে, না হয় মাইনাস হাফ হবে। যদি s এর মান প্লাস হাফ মাইনাস হাফ ব্যতীত, প্লাস হাফ মাইনাস হাফ ব্যতীত অন্য কোনো কিছু দেখো, যদি s এর মান প্লাস হাফ মাইনাস হাফ ব্যতীত ধরো 1 2 দিয়ে রাখছে, তাহলে বুঝবা সেটা কি মিথ্যা। বুঝতে পারছো কি বুঝাইতে চাইছি? জাস্ট একটা কথা মনে রাখবা, বড় ভাই কখনো ছোট ভাই ছোট হইতে পারবে না অথবা সমানও হইতে পারবে না। যেমন n এর মান যদি দেখো যে l থেকে ছোট তাহলে বুঝবে এটা মিথ্যা, n এর মান যদি দেখো যে l এর সমান তাহলে বুঝবে এটা মিথ্যা। আবার l কি m এর থেকে বড় না, l এর মান যদি m থেকে ছোট দেখো তাহলে বুঝবে এটা মিথ্যা। আর আমরা জানি s এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ হবে, যদি প্লাস হাফ অথবা মাইনাস হাফ বাদে অন্য কিছু হয় তাহলে বুঝবে এটা মিথ্যা, ভুল, অবাস্তব। ওকে, আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এবার হচ্ছে আমরা একটু বর্ণালীতে যাই। এখানে আমাদের কিছু আবার এই রিলেটেড এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলো আমরা একটু পরে সলভ করব। আচ্ছা এমসিকিউটা আগে সলভ করে আসি তাহলে। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, তোমাদের একাডেমিক কোশ্চেনও কিন্তু এরকমই আসে। নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি কি নয়? অনুমোদিত নয়। আমরা কিন্তু আমাদের এই তোমাদের একাডেমিক এলিট প্রোগ্রামে আমরা কিন্তু তোমাদেরকে অ্যাডমিশনের যে ফান্ডামেন্টাল বেসিক, সেই বেসিকটাও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মানে তোমার যাতে হচ্ছে একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশন দুটাই হচ্ছে কভার হয় সেদিকে চেষ্টা করবো। কিন্তু অবশ্যই মনে রাখবো আমাদের বেসিক থাকবে হচ্ছে একাডেমিক, আমাদের হচ্ছে বেসিক ইন্টেনশন বা লক্ষ্য থাকবে, কিন্তু আমরা জাস্ট একটা বেসমেন্ট তৈরি করে দিব হচ্ছে অ্যাডমিশনের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো অ্যাডমিশনের, সেগুলো আমরা এখানে আলোচনা করব। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে একাডেমিক, যাতে তোমরা একটু আগে থেকে একটু ধারণা পাও, যাতে আগে থেকে একটু অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকতে পারো, এই জন্যই মূলত এটা করা। তো দেখো নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি অনুমোদিত নয়? অনুমোদিত নয় মানে মিথ্যা। তুমি দেখা মাত্র কিন্তু করতে পারবা। দেখো এখানে n আর l কে সমান করে রাখছে কিনা, NO2 LO2 NO2 NO2 LO2, n এর মান কখনো l এর সমান হবে? l তো ছোট ভাই, ছোট ভাইরে বড় ভাই সমান করে রাখছে, তার মানে এটা কি মিথ্যা। আমি দেখার সাথে সাথে আনসার করে দিতে পারবো এটা মিথ্যা। কোন সেটটি অনুমোদিত নয়? এটা মিথ্যা, এটা অনুমোদিত নয়, কারণ বড় ভাই আর ছোট ভাইরে সমান করে রাখছে। দেখছো, মানে আমার চোখ কিন্তু আগে ওইখানে চলে গেছে, আমি বাকি তিনটে অপশন দেখি নাই। ওকে, দেখি আর রিলেটেড কোশ্চেন আছে কিনা। না, তাহলে আমরা বর্ণালীটা একটু আসি। এখন আসি যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তড়িৎ চৌম্বকীয় বর্ণালী থেকেও আমাদের বেশ কিছু কোশ্চেন আসে, যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটির কম্পাঙ্ক বেশি, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনটির কম্পাঙ্ক কম, এই ধরনের কোশ্চেনগুলো আসে। দেখো আগে বুঝি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী জিনিসটা কি। দেখো বিভিন্ন প্রকার তড়িৎ চৌম্বকীয় বিকিরণকে তাদের স্ব তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্ক রাশির ক্রমানুসারে পরপর সাজালে, বিভিন্ন প্রকার তড়িৎ চৌম্বকীয় বিকিরণকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্ক রাশির ক্রমানুসারে পরপর সাজালে একটি সম্পূর্ণ বর্ণালী পাওয়া যায়, যাকে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বলে। যে বিভিন্ন তড়িৎ চৌম্বকীয় বিকিরণকে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমানুসারে পরপর সাজালে কি পাওয়া যায়? একটা সিরিজ অথবা বর্ণালী পাওয়া যায়, যাকে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বলে। এই বর্ণালীটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। কিভাবে আমরা মনে রাখবো? একটা সূত্র দিয়ে এটা আমরা মনে রাখতে পারবো। সেই সূত্রটা একটু লিখে দিই তোমাদেরকে।
মগা রঞ্জন, রঞ্জন বানান কেমনে করব? মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মগা মানে হচ্ছে মহাজাগতিক গাতে মানে হচ্ছে গামারে, রঞ্জন মানে হচ্ছে রঞ্জন রশ্মি অথবা এক্স রে, রঞ্জন রশ্মি অথবা এক্স রে। অতি মানে হচ্ছে অতি বেগুনি, দুশ্মন মানে হচ্ছে দৃশ্যমান, 10 থেকে দৃশ্যমান কত 380 থেকে কত বলো 780, আর 10 থেকে 380 হচ্ছে অতি বেগুনি রশ্মি। অবলা, অবলা মানে হচ্ছে অবলোহিত, মারে মানে হচ্ছে মাইক্রোওয়েভ, রাতে মানে হচ্ছে রেডিও। আচ্ছা, এটা হচ্ছে কি আমার তড়িৎচুম্বকীয় বর্ণালী। এই যে আমি বলতেছি এই যে মহাজাগতিক, গামা, এক্স রে, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও, এগুলো এক একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। এগুলোকে আমরা যে এই যে সিরিজ আকারে সাজাইছি, এই সিরিজ আকারে সাজাইছি বা কিভাবে সাজানো হয়েছে, তাদের তরঙ্গদৈর্ঘ্যের ক্রমানুসারে, তরঙ্গদৈর্ঘ্যের ক্রমানুসারে। তার মানে আমি যত বাম থেকে ডানে যাব তরঙ্গদৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে, তরঙ্গদৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। তার মানে আমাকে যদি বলা হয় এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার? তরঙ্গদৈর্ঘ্য বেশি হচ্ছে রেডিওর, আর সবচেয়ে কম হচ্ছে মহাজাগতিক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এখন এখানে কম্পাঙ্ক দিয়েও কোশ্চেন আসতে পারে। আমরা জানি যে কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে, কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে আমরা বুঝলাম নিউর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কম্পাঙ্কের সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় কম্পাঙ্ক কম হবে, কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য কম হবে। তাহলে আমরা এটা আমার এই ক্রমটা হচ্ছে কি তরঙ্গদৈর্ঘ্যের ক্রম। তার মানে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য রেডিওর, তার মানে রেডিও যদি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় রেডিওর কম্পাঙ্ক সবচেয়ে কম হবে। আবার মহাজাগতিক এই সিরিজের সবচেয়ে নিচে, এই জন্য মহাজাগতিক তরঙ্গদৈর্ঘ্য কম হবে। তরঙ্গদৈর্ঘ্য মহাজাগতিক কম হওয়ার কারণে মহাজাগতিক কম্পাঙ্ক বেশি হবে। তার মানে কম্পাঙ্ক দিয়ে কোশ্চেন আসুক আর তরঙ্গ দিয়ে কোশ্চেন আসুক আমরা যাতে হচ্ছে মনে রাখতে পারি। যেমন বললাম এই যে সিরিজটা, এই সিরিজটা কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের মান অনুসারে এদেরকে করা হয়েছে, তরঙ্গদৈর্ঘ্যের ক্রমানুসারে এদেরকে সাজানো হয়েছে। যেমন বললাম অতিবেগুনি 10 থেকে 380, দৃশ্যমান 380 থেকে 750 অথবা 780, কোনো বই এক এক বইয়ে এক এক রকম। তার মানে ক্রমান্বয়ে আমার হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বাড়তেছে, তরঙ্গদৈর্ঘ্য বাড়া মানে কম্পাঙ্ক কমা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, কোশ্চেন করছি। এখন আসি যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। দেখো আমার বর্ণালী কখন সৃষ্টি হবে? বর্ণালী সৃষ্টি হবে আমরা যেহেতু এটা হচ্ছে ফ্রি ক্লাস, এখানে আমরা যখন তোমাদের গুণগত রসায়ন পড়াবো অধ্যায়টা একাডেমিকে, যখন রেগুলার ক্লাস শুরু হবে তোমরা এক একটা টপিক আস্তে আস্তে পাবা। তোমরা বোর মডেল দেখবা, রাদারফোর্ডের মডেল দেখবা, ওইখান থেকে আস্তে আস্তে তোমরা শিখে তারপরে গিয়ে বর্ণালীতে আসবা। যেহেতু ফ্রি ক্লাস আমি এখন একটু যেহেতু বর্ণালী আলোচনা করতেছি, আলোচনায় নিয়ে আসছে, আলোচনাটা একটু করি। যে বর্ণালী সৃষ্টি হয় আমরা জানি ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কি হয় দাপান্তরিত হয়। ইলেকট্রন, আমি জিনিসটা এখানে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো হচ্ছে মনে রাখবা কোনো একটা পরমাণুর অসংখ্য শক্তি স্তর থাকতে পারে, ঠিক একইভাবে হাইড্রোজেনেরও একাধিক শক্তি স্তর থাকতে পারে, একাধিক শক্তি স্তর থাকতে পারে, কিন্তু হাইড্রোজেনের 1 নং শক্তি স্তরে একটা ইলেকট্রন, 1 নং শক্তি স্তরে একটা ইলেকট্রন, আর একাধিক তার বাইরে শক্তি স্তর থাকতে পারে যেগুলো খালি।
তো পরমাণুতে নরমালি পরমাণুতে ইলেকট্রন শক্তি শোষণ করে কি করে শক্তি দিচ্ছি তাকে ধরো শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে দাপান্তরিত হয়। কিন্তু যখন আমি শক্তি দেওয়া বন্ধ করে দিব ইলেকট্রনটা তার আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। আমরা এটা তো জানি সকলে যে শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে লাভ দেয়, পরবর্তী যখন শক্তি শোষণ বন্ধ করে দেওয়া হয় বা শক্তি সোর্স বন্ধ করে দেওয়া হয় ইলেকট্রনটা তার আগের জায়গায় আবার ফিরে আসে। এই যে যখনই কোনো একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে রূপান্তরিত করবে, সে এখানে যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গেছে তখন শক্তির শোষণ হয়েছে। কিন্তু যখন ইলেকট্রন শক্তি দেওয়া বন্ধ করে দিছি তখন ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখন শক্তির বিকিরণ হবে। আর এই শক্তির বিকিরণের ফলেই হচ্ছে আমার কিসের সৃষ্টি হবে? বর্ণালীর সৃষ্টি হবে। এখানে ইলেকট্রনটা যখন উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে রূপান্তরিত হবে তখন এখানে বেশ কিছু সূক্ষ্ম রেখার সৃষ্টি হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বর্ণালী। তাহলে বর্ণালী কখন সৃষ্টি হবে? বর্ণালী সৃষ্টি হবে কোনো একটা ইলেকট্রন শক্তি শোষণ করে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে রূপান্তরিত হবে, শক্তি দেওয়া বন্ধ করে দিলে যখন ইলেকট্রনটা আবার উচ্চ শক্তি স্তর থেকে আগের জায়গায় ফিরে আসবে তখনই কেবল কি সৃষ্টি হবে? বিকিরণ বা বর্ণালী সৃষ্টি হবে, যেটাকে আমরা বিকিরণ বর্ণালী বলে থাকি। তো এরকম হাইড্রোজেনের টোটাল এরকম যে হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে বা তার আগের অবস্থানে ফিরে আসার উপর ভিত্তি করে যে বেশ কিছু সিরিজে ভাগ করা হয়েছে বর্ণালীকে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীকে বেশ কিছু সিরিজে ভাগ করা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমানুযায়ী বা কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসছে তার উপর ডিপেন্ড করে। ঠিক এরকম যে হাইড্রোজেনে কোন একটা ইলেকট্রন যদি 7 নং শক্তি স্তর থেকে দেখো n = 7 দেওয়া আছে, 7 নং শক্তি স্তর থেকে যদি হচ্ছে 1 নং শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলবো যে বর্ণালী সৃষ্টি হবে বা যে সূক্ষ্ম রেখাগুলো সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো লাইম্যান সিরিজের বর্ণালী। আর কোন একটা ইলেকট্রন যদি আমার 7 নং শক্তি স্তর থেকে বা 6 নং বা 5 নং বা 4 নং বা 3 নং বা 3 নং থেকে 2 নং শক্তি স্তরে ফিরে আসে তখন আমরা তাকে বলবো বামার সিরিজে। তার মানে ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে সেটা ম্যাটার না, কোথায় আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে সিরিজ বলতেছি, বা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করতেছে যে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় আসতেছে তার উপর। দেখো ইলেকট্রনটা যদি উচ্চতর শক্তি স্তর থেকে 1 নং শক্তি স্তরে আসে তখন আমরা তাকে লাইম্যান বলতেছি, 2 নং শক্তি স্তরে আসলে বামার বলতেছি, 3 নং শক্তি স্তরে আসলে ফ্যাশন বলতেছি, 4 নং শক্তি স্তরে আসলে বলতেছি ব্রাকেট, 5 নং-এ ফুড, 6 নং-এ বলতেছি হামপ্রিস। ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে সেটা ডিপেন্ড না, মানে আসতেছে তো আসতে হবে অবশ্যই উচ্চতর শক্তি স্তর থেকে, কোথায় আসতেছে তার উপর ডিপেন্ড করে আমরা সিরিজগুলোর নাম বলতেছি। কোন একটা ইলেকট্রন যদি অসীম থেকে, ধরো কোন একটা ইলেকট্রন অসীম থেকে 6 নং শক্তি স্তরে আসছে তাহলে আমরা তাকে তখন কি বলবো? হামপ্রিস সিরিজ বলবো। ইলেকট্রনটা ধরো অসীম থেকে তোমার 3 নং শক্তি স্তরে আসছে, কয় নং শক্তি স্তরে? 3 নং শক্তি স্তরে। তো কোন একটা ইলেকট্রন যদি অসীম থেকে 3 নং শক্তি স্তরে আসে তখন আমরা তাকে কি বলবো? প্যাশন সিরিজ বলবো। তাহলে কত নম্বর শক্তি স্তরে আসছে তার উপর ডিপেন্ড করে আমরা সিরিজ বলতেছি। আচ্ছা, এই সিরিজগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে করা। তো যেমন আমার লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ এগুলোর ব্যাপারে কিছু কথা আছে। যেমন লাইম্যান সিরিজটা হচ্ছে তোমার হচ্ছে অতিবেগুনি অঞ্চলের, আমরা যে একটু আগে তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়ে আসছি সেখানে এই লাইম্যান সিরিজটা হচ্ছে অতিবেগুনি অঞ্চলের। তার মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য হবে 10 থেকে 380-র মধ্যে। বামা সিরিজের যে সিরিজটা সেটা হচ্ছে আমার দৃশ্যমান অঞ্চলের। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে অবলোহিত বা আইআর অঞ্চলের। অবলোহিত, এটা নিকট অবলোহিত। এটা হচ্ছে ফার আইআর বা দূর অবলোহিত যেটা। একই জিনিস, সেগুলা ব্লক লেটারে লিখে ফেলছি। ওকে, ফার আইআর অবলোহিত। তাহলে দৃশ্যমান অঞ্চলের তড়িৎচুম্বকীয় বর্ণালী সৃষ্টি হবে কোন সিরিজে? বামা সিরিজে। অতিবেগুনি অঞ্চলের লাইম্যান সিরিজে। অবলোহিত অঞ্চলের প্যাশন সিরিজে। ওকে, এখানে জাস্ট এই জিনিসটা আবার এখানে দেখাইছে ইয়ে দিয়ে। যদি আমার অসীম থেকে কোথায় আসে? 1 নং-এ আসে, বা 7 নং থেকে 6 নং থেকে 5 নং থেকে 4 নং থেকে 3 নং থেকে 2 নং থেকে, মানে উচ্চতর শক্তি স্তর থেকে যদি 1 নং-এ আসে সেটাকে বলবো লাইম্যান, 2 নং-এ আসলে সেটাকে বলবো বামার, 3 নং-এ আসলে বলবো হচ্ছে
প্যাশন, 4 নঙ্গে আসলে ব্র্যাকেট, 5 নঙ্গে ফুড, 6 নঙ্গে হামফ্রি সিরিজ। ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে এটার পরে আমরা আগে ট্রিক্সে যাওয়ার আগে আমরা এই যে আমার যে সিরিজগুলো তৈরি হচ্ছে বা বর্ণালী তৈরি হচ্ছে, সেই বর্ণালীর আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, কম্পাঙ্ক বের করতে পারবো। সেটা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। ওকে, খেয়াল করো, আমরা এই যে একটু আগে দেখলাম যে উচ্চতর কোন একটা শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসলে বর্ণালীর সৃষ্টি হয়। এখন সেই যে বর্ণালী, সেই বর্ণালীর তরঙ্গ সংখ্যা কত হবে, এরপরে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার কম্পাঙ্ক কত হবে, সেটা আমরা বের করতে পারবো। কিভাবে? দেখো, যেহেতু আমরা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী পড়তেছি, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর তরঙ্গ সংখ্যা নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। নিউ বার ইকুয়াল হচ্ছে আর এইচ 1/nl স্কয়ার। nl মানে হচ্ছে লোয়ার কক্ষপথটা, নিম্ন শক্তি স্তর, মাইনাস 1/nh হোল স্কয়ার। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার সূত্র, যেখানে তরঙ্গ সংখ্যাটা হচ্ছে নিউ বার আর আরএসটা হচ্ছে রিজবার্গ ধ্রুবক। এটা হচ্ছে রিজবার্গ ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এর মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। 109678 পার সেন্টিমিটার। চাইলে আমরা এটাকে পার মিটারও নিতে পারবো। কিভাবে নিব? দেখো, আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার নিতে হইলে 100 দ্বারা ভাগ করতে হয়। সেন্টিমিটার থেকে মিটার নিতে হইলে 100 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু আমরা এখানে পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিব, এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে। যেহেতু পার থেকে পারে নিচ্ছি, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা গুণ করতাম, কিন্তু এখানে পার সেন্টিমিটার থেকে পার মিটার নিচ্ছি, এই জন্য 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি 109678 গুণ 100 পার মিটার। এটা বোঝানোর জন্য তোমাদেরকে বুঝাচ্ছি। যদি আমরা দশমিক করি, দশমিক করলে দেখো, আমি যদি 3 4 5 গড় পরে দশমিক দিই, এখানে 5 গড় 101.09678 গুণ, এখানে 5 গড় আর এখানে আবার 2 গড় 100, তার মানে 10⁻7 পার মিটার। 1.09678 × 10⁻7 পার মিটার, মিটারও বের করতে পারি আমরা। তো তরঙ্গ সংখ্যার পরিবর্তে আমরা 1/λ লিখতে পারি। তরঙ্গ সংখ্যা নিউ বার সমান 1/λ, তার মানে 1/λ ইকুয়াল RH 1/nl স্কয়ার মাইনাস 1/nh হোল স্কয়ার। তাহলে এই যে সূত্র দিয়ে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো কোন একটা বর্ণালীর, আবার কোন একটা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে তো আমরা কি কম্পাঙ্ক বের করতে পারবো, যেহেতু আমরা জানি কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে c/λ, কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে c/λ। ওকে, এখানে nl আর nh কি? nl মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর, আর nh মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর। nl আর nh থেকে বোঝা যাচ্ছে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, আমাকে নরমালি সিরিজ বলে দিবে, যে বামার সিরিজ বা লাইম্যান সিরিজ, এরপরে হচ্ছে প্যাশন সিরিজ। তো এটা একটু মনে রাখবা, nl এর মান হচ্ছে নিম্ন শক্তি স্তর, তো বুঝতেছো nl, এটা মানে হচ্ছে সিরিজ, সব সময় সিরিজ। যদি কোনো একটা সিরিজ বলে দেয়, এটা হচ্ছে সিরিজ। nl হচ্ছে সব সময় সিরিজ। লাইম্যান বললে nl এর মান হবে কত? nl এর মান হবে, লাইম্যান সিরিজ হইলে 1 নং, আর হচ্ছে যে স্লাইডটা লাইম্যান হলে nl এর মান হবে 1। যদি আমাকে বামার বলে যে nl এর মান হবে 2, মানে nl সব সময় সিরিজ। আর আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো? আমরা এই সূত্র, আচ্ছা চলে গেছে।
ওকে, ওই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, বর্ণালীর তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তো এখান থেকে টোটাল দেখো এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে, সেই ট্রিক্সটা একটু বলি। যে জিনিসটা তোমাদেরকে একটু আগে বলতেছিলাম সেটাই এখানে আবার দেওয়া আছে, যে সবসময় N1 বা N1 বা NL হবে যে সিরিজ বলবে তার মান। যেমন একটু আগে বলছিলাম NL মানে হচ্ছে সিরিজ, যে লাইমেন বললে NL এর মান হবে 1, বামার বললে NL এর মান হবে 2, তার মানে NL সবসময় সিরিজ। আর প্রশ্নের মধ্যে যদি কোনো একটা লাইন উল্লেখ থাকে, লাইন উল্লেখ বলতে কি, সাপোজ ধরো তোমাকে বললো বামার সিরিজের তৃতীয় লাইন, বললো বামার সিরিজের তৃতীয় লাইন, বামার সিরিজের তৃতীয় লাইন হতে আগত, বামার সিরিজের তৃতীয় লাইন হতে আগত কোনো একটা ইলেকট্রনের জন্য সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত বা তরঙ্গ সংখ্যা কত, বামার সিরিজের তৃতীয় লাইন বললো, তাহলে আমার NL আর NH এর মান কত হবে, বামার সিরিজ যেহেতু বামার সিরিজ বলছে NL এর মান 2 আর NH এর মান যদি এরকম লাইন বলে দেয়, শক্তি স্তর না বলে লাইন বলে, তখন আমার NH এর মান হবে সিরিজ যোগ লাইন। তখন আমার NH হবে সিরিজ যোগ লাইন। দেখো প্রশ্নের মধ্যে লাইন উল্লেখ থাকলে N2 এর মান কি হবে, N2 এর মান বা NH এর মান হবে NL প্লাস লাইন বা সিরিজ যোগ লাইন। যেমন বামার সিরিজের দ্বিতীয় লাইন বলছে, বামার সিরিজের দ্বিতীয় লাইন বললে আমার হচ্ছে NH টা হবে কত, NH টা হবে, ও সরি বামার সিরিজ যেহেতু বলছে, বামার সিরিজ বললে NL এর মান হবে, এটা NL যেহেতু সিরিজ বলছে, সিরিজ বললে NL এর মান হবে হচ্ছে 2, NL এর মান হবে 2, তাহলে NH এর মান কত হবে, NH এর মান হবে 2 যোগ 2 4, এখানে মানে 1 2 দেওয়া আছে তো 1 মানে NL আর 2 মানে হচ্ছে NH উচ্চতর শক্তি স্তর। ওকে, আবার আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে প্রশ্নের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, যে অসীম থেকে আগত কোন একটা ইলেকট্রনের জন্য বলে দিচ্ছে, অসীম থেকে আগত কোন একটা ইলেকট্রনের জন্য, অথবা বললো বামার সিরিজের তোমার হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত, বা কোন একটা সিরিজ তোমাকে বলে দিল লাইমেন সিরিজ, প্যাসিন সিরিজ, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলতে পারে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলতে পারে, সর্বনিম্ন কম্পাঙ্ক বলতে পারে, সর্বোচ্চ কম্পাঙ্ক বলতে পারে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে। জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। মনে রাখবা তরঙ্গ সংখ্যার সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। দেখো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা মানে সর্বোচ্চ কম্পাঙ্ক, আর এটার উল্টা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন কম্পাঙ্ক মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সবকিছু হচ্ছে ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সবকিছু হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমার তরঙ্গ সংখ্যা এটা হচ্ছে তরঙ্গের সাথে কম্পাঙ্কের সাথে সমানুপাতিক, কিন্তু এই যে তরঙ্গ সংখ্যা বলো আর হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলো, সবকিছু হচ্ছে ব্যস্তানুপাতিক, কার সাথে, সবকিছু হচ্ছে তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা দুটো জিনিস মনে রাখবে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা এবং সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি বলে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বললে N2 এর মান হবে N1 প্লাস 1, বা NH এর মান হবে NL প্লাস 1। আর যদি সর্বোচ্চ মানে কি বেশি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, এই জন্য N2 এর মান সব কি হবে, সব সময় ইনফিনিটি হবে, N2 বা NH যেটাই তোমরা মনে করো, যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা NH হবে কি ইনফিনিটি। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা মানে সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আবার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখন আসি হচ্ছে ইলেকট্রনের শক্তি বিকিরণের ফলে সৃষ্ট বর্ণালীতে সর্বাধিক। আমরা জানি প্রত্যেকটা বর্ণালী অসংখ্য সূক্ষ্মরেখায় বিভক্ত, তো সেই প্রত্যেকটা বর্ণালীতে কয়টা সূক্ষ্মরেখা আছে সেটা আমরা বের করতে পারি কিভাবে, দেখো বলা আছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ক্ষেত্রে যখন একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর মানে N2 থেকে নিম্ন শক্তি স্তরে কক্ষপথে আসে, তখন সৃষ্ট বর্ণালীর সর্বাধিক রেখার সংখ্যা, ওই বর্ণালীতে সর্বাধিক সূক্ষ্মরেখা কয়টা হইতে পারে, একটা সূত্র থেকে আমরা বের করতে পারবো ইজিলি, N2 - N1 * N2 - N1 + 1 / 2। জাস্ট এই সূত্রের মধ্যে ফেলে দিলে আমরা কি পেয়ে যাব, কোন একটা বর্ণালী, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী কোন একটা বর্ণালীতে সৃষ্ট
রেখার সংখ্যা পেয়ে যাবো। যেমন এখানে বলা আছে n2 যদি 2 এবং n1 1, তার মানে কি 2 নং শক্তি স্তরে কোন একটা 2 নং শক্তি স্তর থেকে কোন একটা ইলেকট্রন যদি 1 নং শক্তি স্তরে ফিরে আসে, তাহলে বর্ণালীতে সর্বাধিক রেখা সৃষ্টি হবে n2 - n1 * n2 - n1 + 1 / 2। কয়টা? একটা। তার মানে 2 নং শক্তি স্তর থেকে যদি 1 নং শক্তি স্তরে হাইড্রোজেনের 2 নং শক্তি স্তর থেকে 1 নং শক্তি স্তরে কোন একটা ইলেকট্রন ফিরে আসে, তাহলে বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা হবে একটা। এভাবে আমরা কোন একটা বর্ণালীতে সর্বাধিক কয়টা রেখা সৃষ্টি হয় সেটা বের করতে পারবো। ওকে, এখন আসি নেক্সট কোশ্চেন। লিথিয়াম 2+ পরমাণুতে ইলেকট্রন উচ্চ কক্ষ n2 এর মান কত 5 হতে n1 = 3 নিম্ন কক্ষপথে গেলে বর্ণালীতে কোন সিরিজ উৎপত্তি হবে? দেখো তো এটা আসতেছে কোথায়? 3 নং শক্তি স্তরে n1 এর মান 3 নং শক্তি স্তরে আসতেছে। 3 নং শক্তি স্তর মানে কোন সিরিজ? 1 নং শক্তি স্তর মানে লাইমেন সিরিজ, 2 নং শক্তি স্তর মানে বামার সিরিজ, 3 নং শক্তি স্তর মানে প্যাশেন সিরিজ। ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় আসছে। 3 নং শক্তি স্তরে আসছে। 3 নং শক্তি স্তর মানে কোন সিরিজ? প্যাশেন সিরিজ। লাইমেন, বামার, প্যাশেন। তার মানে আনসার কি হবে? প্যাশেন সিরিজ। নেক্সট কোশ্চেনে আসি। হাইড্রোজেন বর্ণালীর কোন সিরিজে আলো দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়? কোন সিরিজ আলো দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায় লিখে দিছিলাম। এই যে আমি আবার ব্যাকে আসি। দৃশ্যমান কোন সিরিজ? বামার সিরিজ। তাহলে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যাবে হচ্ছে বামার সিরিজ। আরএস রিজবাক ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইন, দেখো বলে দিছে কোন সিরিজ? বামার সিরিজের দ্বিতীয় লাইন। লাইন শব্দটা আছে কিনা? আছে, এতক্ষণ ধরে বুঝে দিয়েছিলাম যে আরএস রিজবাক ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? বামার সিরিজ যেহেতু বলছে, তার মানে আমরা এখান থেকে বুঝলাম আমার n1 মানে হচ্ছে বামার সিরিজ। যেহেতু বলছিলাম n1 বা na nl সব সময় কি সিরিজ নির্দেশ করে, তাহলে n1 এর মান হচ্ছে 2। তাহলে n2 এর মান কত হবে বা ns এর মান কত হবে? যেহেতু দ্বিতীয় লাইন বলছে, দ্বিতীয় লাইন মানে বলছিলাম n1 যোগ লাইন, তার মানে 2 যোগ 2, তাহলে কত? 4। আমরা n1 এর মানও পেয়ে গেছি, n2 এর মানও পেয়ে গেছি। এখন আমাকে কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি? 1/λ = RH 1/n1² - 1/n2²। RH টা রেখে দিই। n1 এর মান হচ্ছে 2, 2 এর স্কয়ার করলে 4, 4 এর স্কয়ার করলে 16। লসাগু করি আমরা। 16 4 - 1, তাহলে পাচ্ছি হচ্ছে 3RH/16। তাহলে এটা হচ্ছে 1/λ এর মান। তাহলে ল্যামডার মান কত হবে? উল্টাই ফেলবো, 16/3RH। 16/3RH, এই যে বি নাম্বার অপশনটা। একদম ইজি, জাস্ট সূত্রের মধ্যে ফেলে দিবা। দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন 22 এসে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কোশ্চেনে আসি। দেখো ওই যে সর্বনিম্ন সর্বোচ্চ ফোকাস ট্রিক শিখে আসছে একটু আগে। আরএস রিজবাক ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে কোন সিরিজ বলছে? বামার সিরিজ। বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কি বলছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হইলে n2 এর মান ইনফিনিটি হয়, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হইলে n2 এর মান হয় n1 + 1। তাহলে আমাকে আগে বলো, বামার সিরিজ যেহেতু বলছে n1 এর মান কত হবে? বামার সিরিজ যেহেতু বলছে n1 এর মান হবে 2। আর যেহেতু বলছে কি, যেহেতু বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে n2 এর মান হবে n1 + 1, তার মানে 2 যোগ 1 কত হয়? 3। এখন বলছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা রশ্মি বিকিরিত হবে। তরঙ্গ সংখ্যা সূত্র অনুযায়ী বসাও। তরঙ্গ সংখ্যা নিউবার সমান RH 1/n1² - 1/n2²। তাহলে এই যে RH n1 এর মান হচ্ছে 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9। লসাগু করি। লসাগু পারো তো নাকি? 5RH/36, 5RH/36। দেখো তো আসে কিনা 5RH/36। এই যে 5RH/36 বর্ণালী থেকে এই যে এই 3 প্রকারের কোশ্চেন আসবে, সেগুলো তোমাদেরকে এমসিকিউর মাধ্যমে দেখাই দিচ্ছি। মানে তোমার সিকিউতেও কিন্তু এই 3 ধরনের কোশ্চেনই আসবে। জাস্ট এভাবে যেভাবে করছি ঠিক এভাবে করবা, জাস্ট এখানে তখন আরএস এর মানটা বসাই দিতে হবে তোমাকে, আর এমসিকিউর জন্য আরএস টা রয়ে যাবে।
ওকে, আমাদের আজকে এতটুকু পর্যন্তই ছিল। যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, এটা আমাদের রেগুলার রুটিন কোনো ক্লাস না। রুটিন ক্লাস হলে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করতাম। যেমন আমরা শুরু করতাম হচ্ছে পরমাণুর গঠন নিয়ে, কণিকা নিয়ে, এরপরে পরমাণুর মডেল নিয়ে, তারপর আস্তে 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 তোমার এই বর্ণালী বা হচ্ছে তোমার এই যে কোয়ান্টাম সংখ্যা এগুলোর দিকে আসতাম। যেহেতু আজকে ফ্রি ক্লাস, কেবল আমি তোমাদেরকে এই 3টা টপিক চুজ করছি তোমাদেরকে বোঝানোর জন্য বা পড়ানোর জন্য। আশা করি যে 3টা টপিক চুজ করছি এটা তোমরা আশা করি এখানেই শিখে গেছো। তোমরা জাস্ট এখন একটু প্র্যাকটিস করবা যে এই 3টা টপিক থেকে কি সিকিউটা আসে। আমরা নেক্সট কিন্তু একাডেমিক ক্লাসগুলোতে তোমাদেরকে কি ধরনের সিকিউ কোশ্চেন আসে, কি ধরনের অনুধাবন বা জ্ঞানমূলক কোশ্চেন আসে সেটাও আলোচনা করে দিব প্রত্যেকটা টপিকের সাথেই। এই 3টা টপিক থেকে কি কি সিকিউ কোশ্চেন আসে এবং সেটা তুমি করতে পারো কিনা সেটা দেখবা। যদি করতে পারো তাহলে আমার আজকের ক্লাসটা সাকসেস হবে, বা তুমিও বলতে পারবা যে না আমার এই 3টা টপিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে একটু ভাইকে বলতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। আর শুরুতেই বলে দিচ্ছি আমাদের যে এলিট প্রোগ্রামটি এসএসসি 27 বেসি শিক্ষার্থীদেরকে নিয়ে, আমাদের এই প্রোগ্রামটিতে তোমাদের A to Z পুরো বই কমপ্লিট করা হবে। আমাদের কেমিস্ট্রিতে প্রায় 60টি ক্লাস রয়েছে, 60+ ক্লাস কেমিস্ট্রিতে রয়েছে, এবং তোমাদেরকে A to Z প্রত্যেকটা টপিক সিকিউ এবং এমসিকিউ দুটার জন্যই তোমাদেরকে পড়ানো হবে এক্ষেত্রে। আর হচ্ছে যেটা বললাম, আমাদের এই এলিট প্রোগ্রামে একাডেমিকের পাশাপাশি আমরা অ্যাডমিশনের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো সেগুলো আলোচনা করব, যাতে তোমাদের অ্যাডমিশনের যে প্রস্তুতি সেটাও যাতে একটু এগিয়ে রাখা যায় তোমাদেরকে। তো এই বলে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি আমার আজকের প্রি ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।